প্রিয় দর্শক, হাঁপানি একটি অতি সাধারণ কিন্তু দীর্ঘমেয়াদী রোগ। অনেক সময় আমাদের শ্বাসনালীর মাংসপেশি সংকুচিত হয়ে এবং অতিরিক্ত শ্লেষ্মা উৎপাদনের কারণে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে পড়ে। এটা হয়তো অনেকের কাছেই তেমন কোনো বিষয় না, আবার অনেকের কাছে হাঁপানি প্রাণঘাতী রোগ হতে পারে। আজকে আমরা এই হাঁপানি রোগের চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা হাঁপানি রোগের চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হাঁপানি রোগের চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা। হাঁপানি রোগ এটা আসলে আমরা বেশিরভাগ মানুষজনের কাছে শুনি অ্যাজমা। অনেকেই বলেন আমার অ্যাজমার সমস্যা আছে, নিজের থেকেই বলেন। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই অ্যাজমা অথবা হাঁপানির সময় সাধারণত এটা কি এবং কি ধরনের অসুবিধা হতে পারে, কেন হয়? অ্যাজমা আসলে আমরা হাঁপানি বলি, ইংলিশে আমরা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা ফুসফুসের জন্য হয়। মেইনলি আসলে এটা হয় যে কিছু জেনেটিক কারণে অনেকে আমরা আমাদের যে শ্বাসনালী থাকে সেই শ্বাসনালীটা খুব রেসপন্সিভনেস খুব বেশি থাকে। তো জেনেটিক এই ইনফ্লুয়েন্স যাদের যাদের মধ্যে আছে তাদের শ্বাসনালীর হয় কি যে কোনো কিছুর প্রতি সেন্সিটিভিটি খুব বেশি থাকে। আবার যাদের এই জেনেটিক ইনফ্লুয়েন্স নাই তাদের শ্বাসনালীতে ওই ট্রিগার ফ্যাক্টরগুলো যেগুলো থাকে সেইগুলোর আসলে ভিতরে যখন লাংসে যায় তাদের কোনো রেসপন্স হয় না, অতএব তারা অ্যাজমাও বা হাঁপানি ডেভেলপও করে না। ইউজুয়ালি যেটা হয় যে এখানে শ্বাসনালী যখনই আমি জেনেটিক্যালি ডিটারমাইন্ড থাকবো যে আমার শরীরে একটা ইনফ্লুয়েন্স আছে, জেনেটিক ইনফ্লুয়েন্স, তখন আমার এয়ারওয়েটা হাইপার রেসপন্সিভ হবে। আর কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে যেটা হয়তো পরবর্তীতে আলোচনা করব। ওই ট্রিগার ফ্যাক্টরগুলো যখন আমার ফুসফুসের মধ্যে যায় তখনই আমার শ্বাসনালীটা খুব রেসপন্সিভ হয়ে যায়, যেটা নর্মাল লোকের হবে না। এই রেসপন্সিভ হওয়ার কারণেই তখন আমার শ্বাসনালীটা দেখা গেল যে ক্যালিভারটা বা ভিতরের জায়গাটা খুব সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে সেটার ফলশ্রুতিতে যা হয় আমাদের শ্বাসকষ্ট হয়, পেশেন্টের চেস্ট টাইটনেস বলে অনেকে, যে আমি বুকে শ্বাস নিতে পারছি না, অনেকে বলে শ্বাস ছাড়তে পারছি না, সাথে কাশি হয়। আর অনেকের যেটাকে আমরা মেডিকেল টার্মে হুইজ বলি, একটা মুখে আওয়াজ হয় যে বাঁশির মতো আওয়াজ বের হতে থাকে। সাধারণত রোগীরা যদি খুব বেশি হাঁপানি না হয় তাহলে এই সিমটমসগুলো নিয়েই আসে। আর যদি খুব বেশি মাত্রায় হয়, যেটা একিউট হাঁপানি হলো বা অ্যাজমা হলো, লাইফ থ্রেটেনিং হলো, তাহলে প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট থাকে। আচ্ছা, সাধারণত আপনি যেরকম বললেন যে এটা কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল থাকে, সবার ক্ষেত্রে না, হয়তো পরিবেশের কোনো জিনিসের প্রতি যেগুলো আপনি ট্রিগারিং ফ্যাক্টর বললেন, সবাই হয়তো তার প্রতি সংবেদনশীল না, কিন্তু যার হাঁপানি আছে তিনি হয়তো সেই বিষয়টির উপর সংবেদনশীল বেশি। সেই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি কি তাহলে? হ্যাঁ, এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো আসলে অ্যাজমা পেশেন্ট যারা হাঁপানি রোগী তাদের জানা খুবই জরুরি, যে কোন কোন জিনিসে বা কোন কোন জায়গায় আমার ট্রিগার ফ্যাক্টরগুলো আছে। অতএব অ্যাজমা বা হাঁপানি প্রিভেনশনের ক্ষেত্রে রোগীদের একটা বড় পার্ট হয় পেশেন্ট এডুকেশনস। পেশেন্টকে এইগুলো জানানো যে আপনার এই জিনিস, এই অ্যালার্জেন আপনার সেন্সিটিভ, আপনি এইগুলোকে এড়িয়ে চলবেন। যেমন আমরা যদি দেখি যে বাহিরের প্রচণ্ড ধুলাবালু, যে তারপরে ধরেন এয়ার পলিউটেড এখন যেরকম, তারপরে ফিউম বা ধোঁয়া, বাহিরে গাড়ির কালো ধোঁয়া, এইগুলো অনেকের ক্ষেত্রেই দেখা গেল যে অ্যাজমার একটা অ্যালার্জেন হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের ভিতরে যদি চিন্তা করি, ঘরের আমাদের একটা কার্পেট, তারপর বিছানা, এগুলোর মধ্যে একটা মাইট বলি আমরা, হাউস ডাস্ট মাইট। অনেকে দেখেন বিছানা ঝাড়া দিচ্ছে, তার সাথে সাথে হাঁচি আরম্ভ হয়ে গেল।
তো বিছানা, কার্পেট এইগুলো একটা বড় কারণ। তারপরের কারণ আরেকটা যেটা হয়, আজকাল অনেকেই ধরুন পেটস রাখেন বাসায়, এই পেটসও একটা বড় কারণ। কুকুর, বিড়াল, তাদের যে গায়ের লোম, সেখান থেকেও একটা অ্যালার্জেন তৈরি হয়, যেটা অনেকেরই হবে না, কিন্তু অ্যাজমার যাদের হাইপার রেসপন্সিভ এয়ারওয়ে তাদের আবার দেখা গেল এটা খুব বেশি মাত্রায় সংবেদনশীল তারা। এছাড়া আরও অনেক কিছুইতে কাজ করে, যেমন বাহিরে অনেক সময় দেখা গেলো যে একটা এই পোলেন যেটা আমরা বলি, অথবা ফুলের রেণু, এগুলো বাতাসে উড়ে বেড়ায়, অনেক কিছুই আমরা দেখি না। পেশেন্ট ওইটাতে এক্সপোজড হলো, দেখা গেল সেইটাতে তার শ্বাসকষ্ট আরম্ভ হয়। বাসায় অনেক সময় ইনসেক্টস যেগুলো থাকে, স্পেশালি তেলাপোকা একটা বড় কারণ হিসাবে দেখা হয়। আরেকটা হলো যে ধরেন যে কেউ ভালো আছে, কোনো শ্বাসকষ্ট নাই, একটা ভাইরাল অ্যাটাক হলো, তার একটা ভাইরাল রেসপিরেটরি অ্যাটাক হলো, আর তারপরে কয়েকদিন পরে দেখা যায় যে তার অ্যাজমাটা আসে আরম্ভ হয়ে গেল। আচ্ছা, আমরা আরও জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো কোশ্চেন ছিল। একটা হলো আমরা যে সাধারণভাবে যে হাঁচি দেই, এটা কি ছোঁয়াচে রোগ কিনা, এবং অ্যাজমা এটাও কি ছোঁয়াচে রোগ কিনা? জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে অ্যাজমা, হাঁচি যেগুলো বলছেন, যেটাকে আমরা বলি যে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস, যে নাকে সর্দি লেগে থাকা, নাক বন্ধ থাকা, অল্পতেই হাঁচি আরম্ভ হয়ে যাওয়া, তারপর পরই শ্বাসকষ্ট হওয়া, এই দুইটা হলো যে মানে খুব একটার একটার সাথে ইন্টার রিলেটেড। ইউজুয়ালি ছোটোবেলা যারা অ্যাজমাটিক থাকে, ছোটোবেলা থেকেই তাদের এই জিনিসগুলো খুব বেশি হয়। অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে চোখ চুলকাবে, অনেকের স্কিন রোগ থাকে, সেইটাও অ্যালার্জিক, যেমন মনে করেন যে এক্সিমা থাকে অনেকের। বাট মূল কথা হলো অ্যাজমা অথবা এই যে অ্যালার্জিক রাইনাইটিস বা অন্যান্য যে কনজাংটিভাইটিস, এইগুলো কোনোটাই ছোঁয়াচে না। আপনি যতই ক্লোজ কন্ট্যাক্টে যান, এইগুলো কখনোই একজনের থেকে আরেকজনের যে ছড়িয়ে যাবে তার কোনো উপায় নেই। যদি তার ভাইরাল অ্যাটাক হয়, দ্যাট ইজ ডিফারেন্ট, যে তার শরীরে ভাইরাস আছে, সেইটা আপনার নাক দিয়ে মুখ দিয়ে বের হলে আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে ভাইরাসটা অ্যাটাক করবে। কিন্তু অ্যাজমা ইটসেলফ বা নাকে যে সর্দি কাশিটা হয়, এটা কখনোই আপনার ছোঁয়াচে না। হ্যাঁ, নাকেরটা ছোঁয়াচে হতে পারে ওই কারণে যদি এটা ভাইরাল অ্যাটাক হয়ে থাকে, যে চারিদিকে একটা ভাইরাসের অ্যাটাক হচ্ছে, সেইখান থেকে আমার নাকে সর্দি কাশি হলো, অথবা আমার এই সর্দি কাশি আরেকজনের অ্যাটাক করতে পারে। আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার একটা পর্যায়ে আপনি বলছিলেন যে হাঁপানির জন্য বেশ কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে। আমার প্রশ্ন হচ্ছে, এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি রোগী এসে আপনাদেরকে বলবে যে এই 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 বিষয়গুলো যখন কি হয়, কিংবা আমি যখন পরিবেশে এই ধুলোবলের মধ্যে আসি আমার তখন হাঁপানি হয়, নাকি একজন চিকিৎসক রোগীকে বলবেন যে আপনার এই এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত? হ্যাঁ, এই জিনিসগুলো অনেক সময় যারা ধরেন একটু লিটারেট, যারা খুব সচেতন, তাহলে অনেকেই জানেন যে আমার এই পরিবেশে গেলে হয়, আমি আউটডোরে গেলে মাস্ক পরে যাই আমি, অথবা আমার বাসাটা আমি যখন বিছানা ঝাড়া দিই, অথবা অফিসের পেপার বা পুরনো কাগজপত্র নাড়াচাড়া করি, তাহলে আমার এগুলো বেড়ে যায়। আবার অনেকে আছেন ধরেন এই অ্যালার্জেন ফ্যাক্টরগুলোর সম্বন্ধে বা ট্রিগার ফ্যাক্টরগুলোর সম্বন্ধে এত বেশি আইডিয়াই নাই। যেমন ধরেন একটা ড্যাম্প বাসা, দেয়ালগুলা সেতে, এখানে একটা ফাঙ্গাস থাকে, এই ফাঙ্গাস কিন্তু একটা বড় কারণ হওয়ার জন্য। আচ্ছা, আবার যদি এইভাবে ধরেন যে অনেকে কমপ্লেন করবে আমার কিন্তু অনেক দিন শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা থাকে, কিন্তু আমি যখন হলিডেতে যখন আমি বাসায় যখন থাকি তখন রিলেটিভলি আমি ভালো থাকি। এইটার কারণটা হলো যে এটাকে আমরা বলি অকুপেশনাল অ্যাজমা। এই চিন্তাটা আমাদের মাথায় নিতে হয়। এটা কীরকম, যে তার যে অফিস এনভায়রনমেন্ট, সেইখানে তার ট্রিগার ফ্যাক্টর বা তার অ্যালার্জেনগুলো থাকে। উনি যে সপ্তাহে যে থাকেন, যে কদিন অফিসে উনি এক্সপোজড হন, ওনার অ্যাজমা বাড়ে। বা শুক্রবারে বৃহস্পতিবার যখন অফিস করে উনি বাসায় আসেন, শুক্র শনিবার উনি ভালো থাকেন, কারণ অ্যালার্জেনগুলো, অফিসের অ্যালার্জেনগুলো তার বাসায় নেই। আবার যখন উনি রবিবারে অফিসে যাওয়া আরম্ভ করেন, আবার তার অ্যাজমার ট্রিগার হয়। আচ্ছা, এইটাই হলো এটা অকুপেশনাল অ্যাজমা বলি আমরা এটাকে। আচ্ছা, তার মানে এটা দুক্ষেত্রেই হতে পারে, মানে রোগীও বলতে পারেন, আবার চিকিৎসকও উনি আগে থেকেই সাবধান করে দিতে পারেন যে আপনি এই বিষয়গুলো। অনেক কিছু আছে যেটা আমাদের ডক্টরের ডিউটি, যেটা খুঁজে বের করা। রোগী হয়তো অনেক কিছু বুঝতেই পারে না, যেমন সে মিলে কাজ করে, অত বাইরে একটা পেইন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করে,
অথবা মনে করেন গ্রেইন যে ফুড গ্রেইন যেগুলো করা হয় যে মেশিনারিজ ওইখানে কাজ করে, সে আসলে বুঝেই না যে এইগুলা তার ট্রিগারিং ফ্যাক্টর। তখন এটা ডক্টরেরই ডিউটি যে রোগীকে একটু জিজ্ঞেস করে এই জিনিসগুলো বের করে আনা। আচ্ছা, তাহলে কারণ ওই ক্ষেত্রে মেইন চিকিৎসাটাই হলো যে যেই জায়গায় আপনার হয় আপনাকে সেই ওয়ার্ক প্লেসটা চেঞ্জ করতে হবে। আর নাহলে আপনি যতই চিকিৎসা নেন প্রতিদিনই আপনি এক্সপোজড হবেন, প্রতিদিনই আপনার এটা বাড়বে। আচ্ছা, তাহলে ফার্স্ট অ্যাডভাইসটি হবে যে আপনি ওয়ার্ক প্লেসটা চেঞ্জ করে অমুক জায়গায় যান যেখানে আপনার এইগুলো নাই। এরকম কি হতে পারে যে আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে কারো হাঁপানি হয়নি? যেমন আপনি যে পরিবেশের কথা বললেন অথবা যে অফিসের কথা বললেন, আগে তিনি অফিসে যেতেন, তার কোনো অসুবিধা হতো না, কিন্তু হঠাৎ করেই উনি খেয়াল করলেন যে এখন থেকে অসুবিধা হচ্ছে, তার মানে হঠাৎ করে তার হাঁপানি হলো। এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন আমাদের অ্যাজমার আপনি যদি শ্রেণী বিভাগ করেন, যে দুই ধরনের আমরা ইউজুয়ালি ধরে, অনেকটা আছে চাইল্ডহুড অ্যাজমা যেটা একদম খুব অল্প বয়স থেকেই হয়, আর একটা হল অ্যাডাল্ট অনসেট। অনেক সময় আমরা রোগীকে যখন ডিক্লেয়ার করি যে আপনার তো অ্যাজমা হয়েছে, রোগী অনেক সময় বিশ্বাস করতে চায় না, বলে আমার তো কখনো অ্যাজমা ছিল না, হাঁপানি রোগ আমার ছিল না, এখন কোথা থেকে হলো। বাট ইট ইজ পসিবল। তো এই অ্যাডাল্ট অনসেট অ্যাজমাটা এরকম 30 বছর, 20 বছর, 25 বছর, ইভেন 40, যে কোনো সময়ই হতে পারে এটা। আচ্ছা, সবচেয়ে কম কত বছর বয়সে হতে পারে অ্যাজমা? অ্যাজমা বাচ্চাদের যেটা ইউজুয়ালি 6 মান্থস বয়স থেকেই, 6 মাস বয়স থেকে আমরা অ্যাজমা ধরতে পারি। সাধারণত একটা 2 বছর একটা টাইম ধরা হয়, বাট 6 মাস বয়স থেকেও কিন্তু একটা বাচ্চা আপনার এই অ্যাজমা রোগে সে সাফার করতে পারে। আচ্ছা, সাধারণত এটা কয় ধরনের হতে পারে এই অ্যাজমা? এটা বেসিকলি অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন সাধারণ অ্যাজমা যেটা, সে ইন্টারমিটেন্ট, সারা সপ্তাহে ভালো থাকে, 1-2 দিন একটু অ্যাটাক হয়। আরেকটা আছে পারসিস্টেন্ট, সে সারা বছরই অল্প বিস্তর সাফার করে। এইটাকে আমরা মাইল্ড, তারপর মাঝারি সিমটমস, তারপরে বেশি সিমটম, সিভিয়ার, এইটাতে ভাগ করি। আবার আরেকটা আছে যে আপনি স্টেবল ছিলেন, হঠাৎ করে খুব খারাপ হয়ে গেলেন, হসপিটালের ইমার্জেন্সি রুমে নিয়ে যেতে হচ্ছে, এটাকে আমরা বলি সিভিয়ার একিউট অ্যাজমা। আবার এই সিভিয়ার একিউট অ্যাজমার মধ্যেও আরেকটা আছে যে আপনাকে ভেন্টিলেটর লাগছে, আপনাকে মাল্টিপল মডালিটিসে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, সেটাকে আমরা তখন বলি লাইফ থ্রেটেনিং অ্যাজমা। এইগুলো কমন ক্লাসিফিকেশন। আর এছাড়া যে স্পেসিফিক কিছু ক্লাসিফিকেশন, যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে আপনার অকুপেশনাল অ্যাজমা, এটা একটা আলাদা টার্মিনোলজি। আর একটা নাওএডেজ খুব ইম্পর্টেন্ট, এটা দর্শক শ্রোতাদেরও খুব একটু জানা উচিত, যে অনেক রোগী আমাদের কাছে আসে, তারা শুধু বলে কাশি, কোনো শ্বাসকষ্ট নাই, কিচ্ছু নাই। আপনার ফুসফুস যদি পরীক্ষা করেন, আপনি দেখবেন ইনভেস্টিগেশনস নর্মাল, আপনি স্টেতো বসালেন, দেখবেন রোগীর বুক একদম ক্লিয়ার, কিছুই নাই, শুধু কাশি, ইনট্র্যাক্টেবল কাফ, এত কাশি যে রোগী কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়। এইটাও কিন্তু অ্যাজমার একটা প্রকারভেদ, যেটাকে আমরা বলি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। তো রোগীকে আমরা এটা বলে, রোগী বলে আমার তো শ্বাসকষ্ট না, এটা কিভাবে হাঁপানি হলো? আসলে এটাকে গত বেশ কয়েক বছর যাবৎ এই কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, এই টার্মিনোলজিটাকে অ্যাজমার ক্লাসিফিকেশানে আনা হয়েছে। এবং এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাজমার লাইনে চিকিৎসা না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কাশি কমবে না। আচ্ছা, আপনি কাশির কথা বললেনই যে এটা এক ধরনের অ্যাজমা বলেন, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, এবং রোগী আপনাদের কাছে আসেই হয়তো কাশি নিয়ে। এছাড়া অন্য আর কি লক্ষণ কিংবা উপসর্গ থাকতে পারে অ্যাজমার ক্ষেত্রে? মানে আমরা বলছি শ্বাসকষ্ট, কিন্তু এই শ্বাসকষ্টের ধরনটা আসলে কীরকম হবে? হ্যাঁ, মেইনলি ধরেন পেশেন্টের 4টা সিমটমস একটা অ্যাজমার রোগীর মেইনলি থাকে। শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে, চেস্ট মনে হয় যে বুকে বাতাস নিতে পারছি না, টাইটনেস লাগতে পারে, আরেকটা হতে পারে যে রোগীর হুইজ, যেটা আওয়াজ হয়। আমরা অনেক সময় রোগী নিজে টের পাই না, হয়তো হাজব্যান্ডের বা ওয়াইফকে জিজ্ঞেস করি, ওনারা বলে হ্যাঁ রাতে ওনার বুকে আমি পাশে শুনি যে বাঁশির মতো আওয়াজ হচ্ছে। এগুলো হলো কমন সিমটমস। আর এরপরে বাকিটা ডিপেন্ড করে আপনার আসলে কোন ভ্যারাইটিস, এটা কি মাইল্ড, এটা কি মাঝারি, এটা কি সিভিয়ার। যেমন মনে করেন যে অনেকেরই এটার সাথে একটু কী করে, নাকের সারা বছর সর্দি লেগে থাকে, হাঁচি হয়, চোখ চুলকায়, সাথে হিস্ট্রি যদি নেন দেখবেন আপনার অ্যালার্জিক স্কিন ডিজিজ আছে, এইগুলোর সাথে থাকতে পারে। আবার ধরেন যে লাইফ থ্রেটেনিং, একদম সিভিয়ার একিউট,
অ্যাজমা যেটা আমরা বলি, এই ক্ষেত্রে দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, রেসপিরেটরি রেটটা অনেক বেশি হয়, পালস রেট বেড়ে যায়। আরও খারাপ যদি হয়, দেখা গেল যে বেড়ে যাওয়ার পরিবর্তে পালসে আপনার অ্যাবনর্মালিটি আসে, পালস কমে যায়। তখন আমরা মনে করেন যে তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখি, ইউজুয়ালি আমরা পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা দেখি, তারপরে আমরা এবিজি করি। যদি আমরা দেখি যে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে অত বেড়ে যাচ্ছে, তখন লাস্ট রিসোর্ট আমাদের কাছে একটা থাকে যে টেম্পোরারিলি তাকে ভেন্টিলেটরে দিয়ে এবং সাইড বাই সাইড ইমার্জেন্সি সব ইনজেক্টেবল ভাবে চেষ্টা করা তাকে স্টেবল করার জন্য। আচ্ছা, আমরা আরো আলোচনা করব। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনি। জি, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাকে অনুরোধ করব আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবার জন্য। জি, আমার ছেলের 26 বছর বয়স। জি, ছোটবেলা থেকে অ্যালার্জি আজমা আছে। এখন শুধু সবসময় কাশি উঠে না, এমন করে 24 ঘন্টায় কাশে। চট্টগ্রামে অনেক ডাক্তার দেখিয়েছি, কাশিটা কোনোভাবে ভালো হচ্ছে না। এখন তো বয়স হচ্ছে, চাকরি বাকরি পড়াশোনা শেষ, চাকরি বাকরি করালে এখন কি করা যায়, এর জন্য আমি একটু পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে। জি, আপনাকে ফোন দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যালার্জিও আছে। আচ্ছা, জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে দর্শককে, তাহলে করতে পারেন। এখানে আসলে একটা হয় যে আমরা অনেক সময় দেখা যায় যে শুধু শ্বাসকষ্টটার চিকিৎসা করি, যে অ্যাজমা শুধু ইনহেলার দিলাম, নেবুলাইজ করলাম, বিভিন্ন মেডিসিনস দিলাম, কিন্তু আসলে অনেক সময় হয় কি নাকের পোর্শন যেটা, যে আপনার নাকে যে সর্দি লেগে থাকে, নাকে হাঁচি হয়, এই পোর্শনটা অনেক সময় ইগনোরড থাকে। এটাকে আমরা এতটা গুরুত্ব অনেক সময় হয়তো দেই না বা দিতে পারি না এরকম। কিন্তু এই কাশিটা মেনলি হয় যে নাকে যেই সর্দি জমে থাকে, নাকে যে একটা প্রদাহ থাকে, এই দীর্ঘমেয়াদী প্রদাহের জন্য নাক থেকে কি হয়, আপনার অল্প অল্প সর্দি বা পানি যখন নিচে ফুসফুসের দিকে যেতে থাকে, তখনই আপনার মনে করেন রোগীর কাশি হয়। তো এই জন্য এই রোগীগুলোকে আপনার ফুসফুসের পূর্ণ চিকিৎসা করে সাথে তার নাকটাকেও ড্রাই থাকে, নাকে যে আমরা কি বলে নাক পরিষ্কার করার জন্য স্টেরয়েড ড্রপ দিই, আমরা স্প্রে দেই, অ্যান্টিহিস্টামিন দিই। আপনি দেখবেন নাকটাকেও যখন প্রপারলি ইম্পর্টেন্স দেওয়া হবে, সাথে সাথে আপনার এই যে গলাতে কাশি দেয়া এইগুলো কমে যাবে। সেক্ষেত্রে দর্শকের কি করা উচিত হবে? মানে উনি কি একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন, নাকি একজন রেসপিরেটরি মেডিসিন? এইটা রেসপিরেটরি মেডিসিনে যাওয়া উচিত, কারণ নাক কান গলাতে গেলে ওনারা শুধু নাক কান গলাটাই হয়তো ইম্পর্টেন্স দিবেন, চেস্টটা এত ইম্পর্টেন্স দিবেন না। আর এটা চেস্ট স্পেশালিটির এটা প্রাইমারি রেসপন্সিবিলিটিস, যে উনি জিজ্ঞেস করা আপনার কি হাঁচি হয়, আপনার কি এইটা হয়, তখন যদি থাকে তখন রেসপিরেটরি ফিজিশিয়ানই এটাকে চিকিৎসা দিয়ে দিতে হবে। আমরা একটি ফোন নিয়ে তারপর আলোচনা শুরু করি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাইদুল ইসলাম। জি, আমার বয়স হচ্ছে 44 ইয়ার্স। আচ্ছা, আমার লাস্ট 10 ইয়ার্স ধরে মানে অ্যালার্জি জনিত আর কি অ্যাজমা। তো আমি এটার জন্য ডক্টর দেখিয়েছি এবং আমাকে মল্টিকুলার জাতীয় ঔষধ এবং ফেক্সিফেনাডিন এই জাতীয় ওষুধ খাচ্ছি। তো এই ওষুধগুলো যখন আমি খাই, কন্টিনিউ করি, তখন আমি ভালো থাকি। বা যখনই আমি এটাকে বন্ধ করে দিই, তখন দেখা যাচ্ছে এগুলো আবার আমার করে, এবং সকালে ঘুম থেকে উঠলে একটু হাঁচিটা থাকে। তারপর দেখা যাচ্ছে যে অ্যালার্জিটাও থাকে, চোখ লাল হয়ে যায়, চুলকায় এবং দাঁড়াতে গেলে এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে এতে দেখতেছি আমার নার্ভগুলো, মানে ওষুধটা কন্টিনিউ করলে নার্ভগুলো ডাউন হয়ে যাচ্ছে, মানে একটু আমি উইকনেস ফিল করি আর কি। তো এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? আসলে আমি এটা থেকে মানে পরিত্রাণের আসলে কি সেটা একটু আমি পরামর্শ চাচ্ছি। বুঝতে পেরেছি সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন দেবার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আসলে এই জন্য বললাম যে অ্যাজমার ট্রিটমেন্টে পেশেন্ট এডুকেশনস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি অ্যাজমা সম্বন্ধে কতটুকু জানেন বা বোঝেন। যেমন অ্যাজমা হলো একটা দীর্ঘমেয়াদী রোগ। আমরা যখন রোগীকে বলি যে আপনাকে অনেক দিন মেডিসিন খেতে হবে, তখন রোগীরা একটু অবাক হয় যে এতদিন তো আমি মেডিসিন খেতে পারবো না। কিন্তু বুঝতে হবে যে এখানে আপনার শ্বাসতন্ত্রে একটা দীর্ঘমেয়াদী একটা প্রদাহ চলতে থাকে।
এখন আমরা যদি এইভাবে জিনিসটাকে নেই, ধরেন আপনার প্রেশার হলো, আপনার ডায়াবেটিস হলো, আমরা কিন্তু এক বাক্যে মেনে নিয়ে বুঝি যে আমার প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে, ডায়াবেটিসের ইনসুলিন বলেন আমাকে সারা জীবন নিতে হবে। তো অ্যাজমাটাকেও আমাদেরকে মানসিকভাবে একটু অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাজমার এতগুলো মেডিসিন ইউজুয়ালি থাকে না। যখন রোগী ভালো হয়ে যায় একটা কি দুইটা মেডিসিন থাকে। আপনি যদি এইগুলো দিনের পর দিন কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনাকে বারবার এই অ্যাটাক হবে না। কিন্তু আমাদের হয় কি, যখনই আমরা এই একটা দুইটা মেডিসিন না নিয়ে একটু ভালো হই, অনেক ওইটা করে যে আমি না এতদিন ওষুধ খেতে পারবো না, আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিলে 2 মাস পরে যেই আবার তার অ্যাটাক আরম্ভ হয়, আবার রোগীকে তখন ডাক্তারের কাছে আসতে হয়। তাহলে জিনিসটা হলো যে প্রথম দিকে যখন খারাপ অবস্থায় আসে তখন মেডিসিন অনেক বেশি থাকে, তারপর মাস 2-1 পরে দেখবেন ডক্টর আপনাকে বলবেন যে আপনি এই 2টা মেডিসিন রেগুলার খেতে থাকেন, আপনাকে সহজে আর ডাক্তারের কাছে আসতে হবে না। কারণটাই হলো এটা। জি সাইফুল ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে আসলে ওষুধগুলো কন্টিনিউ করে যেতে হবে। আমি এই আমাদের দর্শকের প্রশ্নের সাথে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে এই যে ওষুধ চিকিৎসা কন্টিনিউ করে যেতে হবে, সেক্ষেত্রে কি চিকিৎসকের ফলো আপে থাকাটা জরুরি? মানে প্রত্যেক 2 মাস পর পর অথবা কিছু নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের কাছে আসতে হবে? হ্যাঁ, এটা আসলে প্রথম দিকে যখন রোগী খারাপ থাকে বা এতটা যখন রোগী বোঝে না, তখন আসলে আমরা তো মেডিসিন আসলে গ্র্যাজুয়ালি আমরা অ্যাজমার মেডিসিনগুলো কমাই। ইউজুয়ালি আমাদের চেম্বারে কী হয়, রোগীরা আসে খারাপ অবস্থায়, তখন নাম্বার অফ মেডিসিনস একটু বেশি হয়। তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি কিছুদিন পর পরে 2 মাস পরে যে আপনি দেখবেন শুধু 2টা মেডিসিন আমরা দিই, যে এই 2টা মেডিসিন আপনি লম্বা সময় খেতে থাকেন। এই 2টা মেডিসিন যারা রেগুলার কন্টিনিউ করতে থাকে তাদেরকে আমরা বলি যে আপনি 3 মাস পরে আসেন, 6 মাস পরে আসেন, অনেকে দেখা গেলো 2 বছরও আসে না, হঠাৎ করে আসে। তো বললাম যে এতদিন আসেন নাই কেন? স্যার আমি এতদিন ভালো ছিলাম। মেডিসিন নিচ্ছিলেন? হ্যাঁ স্যার আমি 2টা মেডিসিন রেগুলার নিচ্ছিলাম। তাহলে মূল জিনিসটাই হলো যে এত ঘন ঘন আসতে হয় না, একবার কন্ট্রোল হয়ে গেলে পেশেন্ট যদি বুঝতে পারে। জি, আমরা হাঁপানি রোগীর লক্ষণ এবং উপসর্গ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বেশ কিছু লক্ষণের কথা বলেছেন। এই লক্ষণগুলোর মধ্যে কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আসলে চিকিৎসকের কাছে তো ধরুন অল্প একটু শ্বাসকষ্ট হলে, কাশি হলেই রোগীরা চলে আসে। আচ্ছা। তো কাশি হলে, তারপরে জ্বর ছিল, একটা ভাইরাল অ্যাটাক, তারপরে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। শ্বাসকষ্ট যখন সে 2-1 দিন ওয়েট করে দেখে বেড়ে যাচ্ছে, তখনই রোগী আসলে ডক্টরের চেম্বারে চলে আসে। আর এছাড়া কিছু রোগী আসে যে খুবই খারাপ অবস্থা, দম নিতে পারছে না, একদম সরাসরি ইমার্জেন্সিতে কোনো একটা মেডিকেল কলেজ বা একটা হসপিটালে তাকে চলে যেতে হয়। আচ্ছা, এই হাঁপানি রোগের আমরা বলছি যে এটা খুবই সাধারণ অ্যালার্জিজনিত কিন্তু দীর্ঘমেয়াদী রোগ। এটার এই যে সাধারণ বলছি, এটার জটিলতা কি হতে পারে? হ্যাঁ, অ্যাজমা কিন্তু একটা জিনিস এটার সাথে সাইড বাই সাইড আমি বলে দিই যে অ্যাজমা কিন্তু কিওর করা যায় না। আমাদেরকে রোগীরা এটা প্রায়ই বলে যে আমি কতদিন ওর মেডিসিন খাবো। আমরা বলি যেটা আমাদের একটু আগে আমাদের আরেকজন দর্শক যে প্রেশার, ডায়াবেটিসের মেডিসিন যেরকম, অ্যাজমার কিছু মেডিসিন, অল্প মেডিসিন আপনাকে কন্টিনিউ করতে হবে। এই মেডিসিনগুলো আমরা এইভাবে গ্র্যাজুয়ালি আপনি কন্টিনিউ করলে আপনার ডক্টরের কাছে আর আসতে হবে না। আপনার কোশ্চেনটা কি ছিল? যে আমি জানতে চাচ্ছিলাম যে জটিলতা কি হতে পারে। আচ্ছা, জটিলতা হতে পারে ধরেন আপনি কন্ট্রোল করছেন না, ভালো হয়ে গেছেন, এখন বন্ধ করে দিলেন, হঠাৎ একটা ভাইরাল অ্যাটাক হলো, হঠাৎ আপনি এক্সপোজড হলেন অনেক অ্যালার্জেনের সাথে, তখন দেখা যায় একটা একিউট অ্যাজমা হয়ে যেতে পারে, আপনাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি লাগতে পারে, অথবা এটার সাথে একটা নিউমোনিয়া হয়ে যেতে পারে। এটার সময় অনেক সময় দেখা গেল যে খুব বেশি হলে ক্রনিকলি যখন রোগী সাফার করে, এই অ্যাজমাটা পারসিস্টেন্ট অ্যাজমা হয়ে যায়। মানে শ্বাসনালীটা আমরা মেডিসিন দেওয়ার পরে যখন বড় হয়, ওই বড় আর হতে পারে না, শ্বাসনালী সে চিকনেই থেকে যায়। তো এই জন্য সময় মতো অ্যাজমা রোগীর চিকিৎসাটা আসলে খুবই জরুরি। এই হাঁপানির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ইনহেলার দিয়ে ব্যবহার করা হয়। ইনহেলার ব্যবহারের সঠিক প্রয়োগটা, যে বিষয়গুলো একটু মনে রাখা উচিত, একটু বলবেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমরা রোগীদেরকে ইনহেলার দিলে অনেক রোগী ভয় পায়। অনেক রোগী বলে আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি আইসিইউতে ভর্তি হওয়ার সময় ইনহেলার দিয়েছে। কিন্তু এখানে মিসকনসেপশনটা যেটা হলো, এটা সব দর্শকবৃন্দের জন্য বলছি,
ইনহেলার হলো একদম ফার্স্ট লাইন অফ থেরাপি অ্যাজমার জন্য। ইভেন আমরা বাচ্চাদের ইনহেলার দিয়ে চিকিৎসা করি এবং এটা নিরাপদও বটে। এবং এটা নিরাপদ। এবং সবচেয়ে বড় জিনিস, আপনি ট্যাবলেট খেলে যে পরিমাণ ওষুধ যাবে, ইনহেলারে সেটার 40 ভাগের 1 ভাগ শরীর ওষুধে যাবে এবং আপনার ফুসফুসে সরাসরি ইনহেলার যায়। অতএব অ্যাকশনটা হয় উইদিন ফিউ মিনিটস, আর ট্যাবলেট খেলে আপনাকে 30 মিনিটস ওয়েট করতে হবে। সো ইনহেলারের ব্যাপারে আমাদের দর্শকবৃন্দকে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা এই ভ্রান্ত ধারণাটা থেকে যেন আমরা বের হয়ে আসি, যে জানতে হবে ইনহেলার হলো সবচেয়ে প্রাথমিক চিকিৎসা, ইনহেলার সবচেয়ে ভালো চিকিৎসা। আচ্ছা, ইনহেলারের প্রসঙ্গ যেহেতু আসলোই, আমি এটার সাথে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই। অনেকেই দেখা যায় অনেক পরিবারে হয়তো সামান্য কিছু কাশি হলো, একটা ইনহেলার নিয়ে ব্যবহার করেন, এটা কি ঠিক আছে? না, এইভাবে আসলে ইনহেলার, হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা প্র্যাকটিক্যালি তাই হয়। রোগী এসে বলে যে আমি এই ইনহেলারটা, নীল রঙের একটা ইনহেলার আমি তো রেগুলার নিচ্ছি। আসলে এটা একদম টোটালি একটা রং আইডিয়া। রোগীরা হয়তো যাদের আর্থসামাজিক কন্ডিশান একটু ধরেন লো সোশিওইকোনমিক কন্ডিশান, তারা ওই কম দামি ইনহেলার যেটা, এটা হলো রিলিভার মেডিসিন। কয়েকটা ভাগ আছে রিলিভার মেডিসিন। এই রিলিভার মেডিসিনটা সে নিলে সাথে সাথে কমবে, কিন্তু আবার 4 ঘন্টা পরে অ্যাকশান শেষ, আবার তার অ্যাজমা হবে। আবার নিবে, আবার কিছুক্ষণ পরে অ্যাকশান শেষ, তার অ্যাজমা হবে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। অতএব এই রিলিভার মেডিসিনের সাথে কিছু প্রিভেন্টার মেডিসিন লাগে। ওই প্রিভেন্টার মেডিসিনগুলো হলো লো ডোজ স্টেরয়েড, যেটা আমরা ইনহেলারের মাধ্যমে দেই এবং যেটা অবশ্যই একজন চিকিৎসক পরামর্শের সাথে এটা সে ব্যবহার নেওয়া উচিত। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো গর্ভাবস্থায় কোনো নারী, তিনি হয়তো আগে থেকেই অ্যাজমার রোগী ছিলেন, পরবর্তীতে গর্ভধারণ করেছেন, সেক্ষেত্রে কি তিনি এই একই ওষুধ কন্টিনিউ করে যাবেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কাছে রোগীরা প্রায়ই এটা জিজ্ঞেস করেন। সমস্ত অ্যাজমা মেডিকেশনস যা কিছু আছে ইনক্লুডিং স্টেরয়েড সহ সব মেডিসিনসগুলো প্রেগনেন্সিতে 100% সেফ। 100% সেফ। শুধু আমাদের খেয়াল রাখতে হবে পেশেন্টকে যত কম মেডিসিন দিলে কাভার হয় সেইটাই দেওয়া উচিত। যতই আমরা সেফ বলি, আমরা প্রেগনেন্সিতে একটা আমাদের নর্মাল একটা রুলস হলো পেশেন্টকে যত কম মেডিসিন আমি এক্সপোজ করতে পারি, কিন্তু আমার যদি ম্যাক্সিমাম মেডিকেশনস তার জন্য লাগে আমি সেইটা দিব উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য বেবি। বাচ্চার কোনো ক্ষতি হয় না। এটা পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে আমি বলি, অনেকে জিজ্ঞেস করে আমি ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবো নাকি আমার বাচ্চাকে। অ্যাবসলিউটলি ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবে, কারণ ওই মেডিসিনগুলা ব্রেস্ট মিল্কে এত কম পরিমাণে যায় যেটা বাচ্চার কোনো ক্ষতি করে না। আচ্ছা, থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ব্রেস্ট মিল্ক যে বাচ্চাগুলোকে খাওয়ানো হয় 6 মাস, সেই বাচ্চাগুলোর পরবর্তীতে অ্যাজমাটিক্স হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। রাদার যারা ব্রেস্ট মিল্ক না খেয়ে কৌটার দুধ অন্য কিছু খায়, গরুর দুধ খায়, কৌটার দুধ খায়, সেই বাচ্চাগুলাই আলটিমেটলি পরবর্তীতে আপনার অ্যাজমা রোগী হিসাবে তারা সাফার করে। আচ্ছা, গর্ভাবস্থার এবং পরবর্তীতে বুকের দুধ খাওয়ানোর প্রসঙ্গ যেহেতু আসলোই, যদি এরকম না হয় যে কোনো রোগী অ্যাজমা আছেন, ওষুধের প্রসঙ্গ যেটা আপনি বললেন সেটা হয়তো বাচ্চার শরীরে যায় না, কিন্তু অনেকে এটা ভাবতে পারেন যে মার অ্যাজমা থাকলে বুকের দুধ খাওয়ালে বাচ্চারও অ্যাজমা হতে পারে, এই ধারণাটা কি ঠিক? না, একদম অ্যাবসলিউটলি রং। কারণ অ্যাজমা তো বললাম এটা রক্ত দিয়ে ছড়ায় না, এটা শ্বাসের মাধ্যমে ছড়ায় না, এটা জেনেটিক ফ্যাক্টর আর অ্যালার্জেন। অতএব বাচ্চার অ্যাজমা হওয়ার কোনো সম্ভাবনা নাই ব্রেস্ট মিল্কের জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলি সাইড বাই সাইড। প্রেগন্যান্ট লেডি যাদের অ্যাজমা আছে তারা ডেফিনেটলি অ্যাজমার ভালো কন্ট্রোলে রাখা উচিত প্রেগনেন্সিতে। না হলে যেটা হয়, এই যে বাচ্চার যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, অক্সিজেনের ঘাটতি হয় শরীরে, বাচ্চাটা হয় কি লো বার্থ ওয়েট হয়, প্রিমেচিউর লেবার হয়, অনেক বাচ্চা জরায়ের ভিতরে মারা যায়। এই বাচ্চাগুলো যারা প্রিমেচিউর লো বার্থ ওয়েট, এই বাচ্চাগুলো আলটিমেটলি দেখা যায় পরবর্তীতে অ্যাজমা ডেভেলপ করে। সো মায়ের প্রধান দায়িত্ব হলো তার নিজের যদি অ্যাজমা থাকে তার নিজের অ্যাজমাটাকে খুব ভালো টাইটলি কন্ট্রোল রাখা,
তাহলে বাচ্চার অ্যাজমা হওয়ার প্রবণতা খুব কমে যাবে এবং জটিলতাও সেক্ষেত্রে অনেক কম হবে। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এখানে দর্শকদের জন্য আমার কয়েকটা কথা থাকবে। সেটা হলো যে অ্যাজমার মেডিসিনস একটু লম্বা সময় চালাতে হবে। আমরা যে জিনিসটা একটু মনে রাখি, যত ভালো মেডিসিনস আমরা বাইরে যে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি, সব মেডিসিন আমাদের দেশে অ্যাভেলেবল, এভরি মেডিসিনস। রাদার আমাদের দেশ থেকে আমরা মেডিসিনসগুলো এখন বাইরে এক্সপোর্ট করি। সব মেডিসিন নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। 3 নাম্বার হলো যে কিছু কিছু ড্রাগস খেলে কিন্তু অ্যাজমা বেড়ে যায়। যেমন আমরা যদি পেইন কিলার খাই, অথবা আমরা যদি কিছু হাইপার টেনশনের মেডিসিন আছে যেটাকে বিটা ব্লকার বলি, একটা এসি ইনহিবিটার বলি, এই ড্রাগসগুলো কিন্তু অ্যাজমাকে বাড়ায়। অতএব আপনার যদি বাত, ব্যথা, প্রেশারের সমস্যা থাকে, আপনি আপনার ডক্টরকে বলবেন যে আমার কিন্তু এই ডিজিজগুলো আছে। তাহলে ডক্টর ওই কথা চিন্তা করে আপনাকে আপনার প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিবেন, অথবা পেইন কিলার আপনাকে দিবেন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় মনে করি কি নেবুলাইজার ভেরি ইফেক্টিভ। নেবুলাইজার ভেরি ইফেক্টিভ, কোনো সন্দেহ নাই। বাট নেবুলাইজারটা আসলে হলো যখন একিউট অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা হয় সেই সময়ের জন্য। নেবুলাইজারটা কিন্তু কখনোই আমাদের ইনহেলারের বিকল্প নয়। কারণ নেবুলাইজার আমরা যে মেডিসিনটা দিই, সেই মেডিসিনটা কিন্তু ইনহেলারের মধ্যে আছে, কিন্তু নেবুলাইজেশনের মধ্যে নাই। অতএব আপনি যত নেবুলাইজার নেন, 4 ঘন্টা পরে অ্যাকশন শেষ হয়ে যাবে, আবার আপনার অ্যাজমা হবে। সেই জন্য যখন নেবুলাইজারটাকে রেগুলার বেসিসে অভ্যাস না করে আপনাকে ইনহেলার এবং অন্যান্য মেডিসিনের উপরে ভরসা করতে হবে। আর যখন আপনি খারাপ হবেন, অবশ্যই বাসায় নেবুলাইজেশনটা নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের হাতে আর একেবারেই সময় নেই, আমাদের এইখানে প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও এবং মাছরাঙ্গা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যদি আমার আজকের এটাতে দর্শকদের কথাগুলোয় কোনো উপকার হয়ে থাকে, তো এতেই মনে করব যে আমাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শকদেরকে আমাদের অনুষ্ঠান সময় নিয়ে দেখার জন্য। জি, দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি হাঁপানি রোগীর চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।